11 তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? আজকে কত তারিখ? 21 তারিখ আজকে আমাদের বাংলাদেশে। এই 10 দিন হাসনাত বলেন নাই কেন? কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই? মানে আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি। আমি হাসনাতের এটা নিয়ে এই করছেন, এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে। আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না, বুঝছি, মানে বলা হয় নাই কেন, এই কথাটা কেন বললাম জানেন? হাসনাতকে জিজ্ঞেস করছিল ইলিয়াস এটা প্রশ্নটা? হ্যাঁ, না আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই, এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয় নাই আমার সাথে। অন্য বিষয় নিয়ে আমি ওই যে আসিফের ব্যাপারে যে ইয়ে করেছিলাম সেটা নিয়ে জিজ্ঞেস করছিলাম। আমি এটা জিজ্ঞেস করছিলাম হাসনাতকে, হ্যাঁ, কারণ হাসনাত নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে, ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয় ইয়ে করে আর কি। হ্যাঁ, তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে হাসনাত তুমি এই জিনিসটা তো আমাকেও বলতে পারতা, হ্যাঁ, ওই দিন তো আমাকেও বললাম না কেন? বলবো যে দাদা আমি আসলে আমি আমাকে এইভাবে বলছে, আমি একদম এক্স্যাক্টলি এই কথাটা বলতে, দাদা আমি আসলে রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমি রাজনীতি ভালো বুঝি না এবং আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারি না, আমার বয়স কম। এভাবে আমাকে বলছে। হ্যাঁ, আপনাকে বলাটা উচিত ছিল আগেই, হ্যাঁ, এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি সারা ইয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা আমার করা উচিত। কিন্তু যে সময় মনে হলো যে আমার এটা বলে ফেলা উচিত, আমি বলে ফেলছি। এই আমাকে এক্স্যাক্টলি এই ইয়েটা দিছে, তোমার সাথে কথা হইলে তুমি এটা চেক করতে পারো। না, আমি তার কথায় যেটা, এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে, কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ, তারপরে মাহফুজ, এদের একটা চক্র আছে। এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত, সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার করা হয়েছে। আমি জানি না এই কথাগুলো, যেহেতু ব্যক্তিগত আলাপ, এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না, কিন্তু আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম। দর্শকের হয়তো অনেকে মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বোধহয় মাহফুজ, মাহফুজ মানেই বোধহয় আসিফ। না, এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে। তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা, যে আজকে বিপ্লবের 7 মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগীদের শাহবাগী ট্যাগ দিয়া, তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা, এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না। ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে, এসে তারপরে এখন কিছু কিছু জায়গা নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না। এখন যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা চান এটা চলুক এইভাবে, এটাই ওনারা চান। না, তাই তো হয় ইলিয়াস, এটাই কিন্তু হওয়ার কথা। কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে, পার্ট অফ পাওয়ার, ক্ষমতার যারা অংশ, তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে, আমার ক্ষমতাটা যেন নিরুপদ্রব থাকে, এটা তো তারা চাইবেই। কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন? এই মাহফুজ বললাম তো থাকবে না, কারণ মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না। এটা অভিযোগ, আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে আসলাম। এই অভিযোগগুলো আমরা এখন না বলি, কারণ এখন কথা হচ্ছে না, কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রে, এই মব মানে শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে, তিনি এখন এটা চান না। মাহফুজকে 1000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো। $1 বিলিয়ন, $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? মাহফুজ যাক, তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন? ওরা আগে ওই করতে চায়, ওই যে টুর্নামেন্টের আগে, বড় টুর্নামেন্টের আগে কিছু ম্যাচ হয় না, ওইটা খেলে ওরা মনে মেম্বারি নির্বাচন, ধরেন আসিফকে এই হাতিমার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন, এভাবে ওনারা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা, তারপরে জাতীয় নির্বাচন। জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে। অতএব
এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মপতন্ত্রের মাধ্যমে, আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন। আইন, এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন, কোন আইন দিয়ে সরাইছিলেন? উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল, আপনি বসালেন কেন? আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল? এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান, এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান, 21শে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান, ওই ফেনীতে যেই বনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই 16 জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে? আপনি করতে পারেন নাই, সময় পান নাই। শামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান, এই কাজ করার সময় পান না। এইটার জবাব বাংলাদেশের মানুষের কাছে। আমি বলেছি যে 5 বছর 10 বছর 20 বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা। আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম, তাই না? আমরা সেটা করিনি, আমরা বলেছি এরা থাকুক। বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে, এই যে 3 জন লোক এখন বসে কথা বলছে এখানে, এই 2-3টা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু। কার জন্য হয়েছে? আমরা বাংলাদেশের মানুষের জন্য, এই ছাত্রদের জন্য। তারা গোনাই ধরে না। মনে হয়েছে যে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে। এত সহজ? আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে, নাম ধরে বলতে পারি, তারা আওয়ামী লীগের সময়ই কামাইতো। আপনি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না, তারা কামাইতে পারতো, কিন্তু তারা আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন, আপনার চেয়ে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে। আমি একটা জিনিস, সরি ইলিয়াস, আমি ইন্টারাপ্ট করার জন্য, যে জিনিসটা আমি আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা, সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার দেখছেন, কেউ দেখছেন একটা স্ট্যাটাস? ইলিয়াস দেখছো? আমি খেয়াল করিনি। সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা। মানে কি ধৃষ্টতা! মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই, রাইটই নাই, কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই। মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টারকেও বোঝেনি, জিয়াউর রহমানের রাজনীতিকেও বোঝেনি, জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনকেও বোঝেনি, এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি। সে বলে দিল লুটেরা। এত বড় ধৃষ্টতা! আশ্চর্য ব্যাপার। মানে একটা রাজনীতিতে, মানে আমি বলবো যে এই সময়টা, এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাললেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন, পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো সে সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচারের মাধ্যমে, হ্যাঁ। তারপরে যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রকৃত আমরা যা চাই সেইখানে, আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়াউর রহমানকে লুটেরা বল। আরে বেটা, কি বলবো, 2 দিনের পোলা। এই যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেনি। রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা। তুমি বন্ধু বানাবা, তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা, তোমার সেলফ ইনফ্লুয়েন্স বানাবা। এখন আমরা বলবো যে বিএনপি, আমরা যেটা চাই সেই জায়গায় বিএনপি আসছে, স্বাগতম, আসেন আমরা একসাথে কাজ করি। এই আওয়ামী লীগকে আপনারাও চান না, আমরাও চান না। আপনি চান বিচার, আমাদের হয়তো সামান্য কিছু আছে, তফাৎ আছে, কিন্তু আসেন আমরা বসে আমরা একসাথে কাজ করি। এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে, আমাদের যত মত আছে, অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে, তাদের একসাথে বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে। আসেন আমরা একসাথে বসি, ডায়ালগ করি, আওয়ামী লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই। এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি, এবং দ্যাটস ওয়ান্ডারফুল। আজকে দেখেন 27 নম্বরে হয়েছে, এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই করে, হ্যাঁ, ছাত্র দলের ছেলেরা থাকে। আমার তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে আয় বাবা বুকে আয়। হ্যাঁ, এইটাই তো চাই আমরা, তো এই ছাত্র দল চাই, আমরা তো এই বিএনপি চাই। হ্যাঁ, সো এখন তৈরি হয়েছে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট, যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির শুধু, আমি জানি না কি অবস্থা, ওর ক্ষমা চাওয়া উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করার জন্য। এবং আমি এটা খুবই পার্সোনালি নিছি। ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে, শুধু পলিটিক্যালি না, ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ পলিটিক্যাল লিডার, বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি। এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা,
আমাদের জেনারেশন এটাকে কোনোদিন মেনে নেবে না, কোনোদিন না, নেভার এভার। এটা যদি ছাত্ররা না জানে, নতুন দলের লোকেরা যদি না জানে, তাহলে রাজনীতি না করাই ভালো। না দাদা, ওই যে ছাত্র উপদেষ্টা বা ছাত্র যারা দলের নেতৃত্বে আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে হাবভাব আর কি, এটা ঠিক মনে হয় না যারা বিপ্লব করে আসছে আর কি, মনে হয় যেন একটা এলিট পলিটিক্যাল পার্টি। মনোজ ভাই, আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম, আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়ালো, কিচ্ছু বলি নাই, হজম করেছে। আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাত গিয়েছে, হাসনাত বলেছে না যায় নাই সে, আপনি গিয়েছেন। এখন আমরা কোনটা, ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল, আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে চায়নি, আসিফ নজরুলকে বানাইতে চাইছিল। এখন তো আপনারা স্বীকার করছেন, এতদিন স্বীকার করেন নাই কেন? এতদিন স্বীকার করা উচিত ছিল। তাইলে তো আসিফ নজরুল, আসিফ আজকে যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই, ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো। আরে ভাই, আপনার সাথে ভালো সম্পর্ক নেই আমি কেমনে বুঝবো? আপনি প্রথম আলো নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে, তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো ডেইলি স্টার। আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই করেন, আপনি আর জায়গা পান নাই কোথাও। আপনার পক্ষে কথা বলবো কেমন? আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল, মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যে যা মনে চায় করেন, যত বছর প্রয়োজন হয় করেন। আপনার তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাখতে চান নাই, তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন। কে চেয়েছিল, কেন চেয়েছিল? তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে? তাহলে থাকলে তারা কারা? ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে। ক্যান্টনমেন্টের সেদিন কি হয়েছিল সেটা খুঁজে বার করা খুব জরুরি। ইলিয়াস, আমি আসতেছি একটা বিষয় একটু দেখাতে চাই দাদা। ধরেন এই যে নতুন দল গঠন, এই হাসনাতের এই স্ট্যাটাসের পরে আজকে আমি আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম। আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই, এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক। আমি জাস্ট একটু দেখাতে চাই। ওখানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তো এই যে বক্তব্যটা না, মানে এখন কিন্তু ধারাবাহিক এগুলো আসছে, কিন্তু আসিফ মাহমুদ যখন এতদিন এগুলো বলে নাই। এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনূস সাহেবকে চায় নাই, জেনারেল ওয়াকার চাইছিল ইউনূস সাহেব কনভিক্টেড, জেনারেল ওয়াকারের পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল। তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস, এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন? বা পরিস্থিতি যা দেখছি, ওয়াকার সাহেবকে হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি, কিন্তু তো পিনাকিদা আপনি কি মনে করতেছেন? সব একসাথে আসতেছে কিন্তু না, আমি এইখানে এখন আমি আসলে একটু কনক্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত। মানে আমার অনেকে বলে যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ, কি হবে না হবে। আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভোলাটাই, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। বলো, এখানে কিছু প্রেডিক্ট করা যায় না, এখানে আপনাকে নেভিগেট করতে হবে। এখানে প্রেডিক্ট করতে পারবেন না, নেভিগেট করতে হবে। সো নেভিগেট কে করবে? নেভিগেট করার যারা অ্যাক্টর আছে তারাই নেভিগেট করবে, রাজনৈতিক দলগুলো করবে, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে, রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে, সরকার করবে, এই ব্যুরোক্রেসি করবে, এরা মিলে সবাই নেভিগেট করবে। সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই ইয়েতে? এই প্রশ্নটা চলে আসে যে এইটাতে কি আর্মি জিতবে, এটাতে কি ব্যুরোক্রেসি জিতবে, এটা থেকে ইন্ডিয়া জিতবে? এখানে উত্তর ভেরি সিম্পল, এখানে জনতা যার পক্ষে থাকবে, যাদের পক্ষে থাকবে তারাই জিতবে। হ্যাঁ, আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে। আমি এইখানে বিনয়ের সাথে প্রফেসর ইউনূসের এই ম্যানেজমেন্ট স্টাইলটা একটু সমালোচনা করতে চাই। যেমন ধরেন প্রফেসর ইউনূসের তো আর্মি চিফকে ডেকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম মিশ্রের সাথে দেখা করলেন, আপনি কার পারমিশনে দেখা করলেন ভাই? হ্যাঁ, আপনি আমার পারমিশন নিছিলেন? আমি তো ডিফেন্স মিনিস্টার, ডিফ্যাক্টো ডিফেন্স মিনিস্টার, আপনি তো ডিফেন্স মিনিস্ট্রির পারমিশন নেবেন বিক্রম মিশ্রের সাথে দেখা করার জন্য। আমি জানি না এটা প্রফেসর ইউনূস করছেন কিনা, আমার বিশ্বাস এটা উনি করেননি। হ্যাঁ, তার
তারপরে দেখেন ওয়াকার সবার সাথে কথা বলতেছে, বিভিন্ন জনের সাথে কথা বলতেছে, এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে, অমুক 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 তার সাথে কথা বলতেছে, ইভেন ধরেন হাসনাতের সাথেই বা কথা বলতেছে, কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে? হাসনাত একজন পলিটিক্যাল লিডার, তাই না? মানে আর্মি চিফের বাসায় যে হাসনাত এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে, এটা বলতে দেবো আমরা? মানে এইটা প্রফেসর পারমিশন দিচ্ছে তো? প্রফেসর কিভাবে ম্যানেজ করছেন? আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর ইউনূসকে ওনাকে ডাকতে হবে, ডেকে বলতে হবে যে আপনি যে এগুলো করছেন আপনি তো পারমিশন দেবেন না। এখন হইতে পারে প্রফেসর ইউনূস আর্মির সাথে সরাসরি ডিল করতে চান না, তো ফাইন, ওনার একজন বিশেষ সহকারী আছেন, একজন জেনারেল আছেন, উনি করুক, এটা ওনাকে দায়িত্ব দিয়ে দিক। কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না, আর্মিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলিটিক্সে সে একটা রোল রাখবে। নো ওয়ে, এটা আর্মির কাজ না। আর এখন ধরেন মানে আর্মি ডিপ্লয় করা হয়েছিল, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল, এটি হয়েছে, এখন অনেক হয়েছে। এখন আর্মি ফিরে যাওয়া উচিত, ব্যারাকে ফিরে যাওয়া উচিত, আর্মির ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত, সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত, অনেকগুলো কারণে। এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না, 2 নাম্বার তারা ক্লান্ত, 3 নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে। তোরে ভাই, আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মব পিটানোর কাজে লাগানোর দরকার নেই, তাকে দেশ রক্ষার কাজে লাগাবো, আমি তাকে ট্রেনিং দেবো, আমি তার স্কিল বাড়াবো, তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো, আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক। আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, এবং ফিরিয়ে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করা হোক। এবং সেটার জন্য সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি, কারণ মনে করতেছে ও আচ্ছা আর্মি এসে তো এটা ট্যাকেল করবি, আমার তো এটা যাওয়ার দরকার নেই। এই জায়গাটাকে একটা খুবই স্ট্রিক্ট প্রফেসর ইউনূসকে একটা রোল নিতে হবে, যেন আর্মি কোনোভাবেই পলিটিক্স নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনাই না করে। এটা তো আর্মির কাজ না রে ভাই, এটা তো ওয়াকারের কাজ না। আপনি কেন যাচ্ছেন? মানে কোন নির্বাচন ইনক্লুসিভ ভাবে কোনটা হবে না, এটা তো সেনাবাহিনীর প্রধানের চিন্তা করার বিষয় না, এটা রাজনৈতিক সরকার বা সরকারে যারা আছে তারা দেখবে। আর আপনি যেটা বলছেন দাদা, ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে থেকেও তো খুব বেশি আমরা সুফল কিন্তু পাইনি, মানে কোনো বিষয় নিয়ে আমরা খুব বেশি যে সুফল পেয়েছি তা কিন্তু না। এবং জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা বা আমি একটু রেসপেক্টফুলি কনক তোমার কথার সাথে একটু ডিসএগ্রি করতে চাই, কারণটা হচ্ছে কি আমার কাছে ডেটা আছে, মানে একদম ভেরি সলিড ওই ক্রাইমের ডেটা আছে, এবং ক্রাইম আসলেই কমেছে। আমি যদি জানুয়ারি 2024 থেকে আমি যদি এই বিপ্লব পূর্ব ডেটাগুলো দেখি, তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটাগুলো দেখি, সিগনিফিকেন্টলি ক্রাইম কমেছে, অপরাধ কমেছে। না দাদা, আমি যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা, মানে আমাদের কাছে আমরা যখন আর্মি নিয়ে কথা বলি, আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি। এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই, ভরসার জায়গা ছিল একটাই যে আর্মি কন্ট্রোল করবে, কিন্তু সেই জায়গাটায় এটা নিয়ে আপনি কথা বলেছেন বা আমরাও কথা বলেছি, বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যেসব অফিসার গুলো বসানো কমান্ডে, তারা বলছে সব চুপচাপ বসে থাকো, মানে এরকম মতো এসছে, তো যেটা আমাদের আর্মিকে ক্ষতিগ্রস্ত করছে। ওইটাই আমি বলতে যাচ্ছি আর কি, যে ফুল ফ্লেজের কাজ হয় নাই। আপনি বারবার বলেছেন জেনারেল ওয়াকারকে কাকে কাকে সরাতে হবে, কি কি করতে হবে, আমরা বলেছি, মানে কেউ কিন্তু যে গুলি করলো, যে বিজেপিতে পোস্টেড ছিল, গুলি করলো সরাসরি সাবমেশিন গান দিয়ে, তাকে আর্মি রেখে দিচ্ছে। এটাই মানে দাদা, কোথাও কিন্তু কোনো শুনতেছে না, যেমন ওয়াকার সাহেব শুনতেছে না, ধরেন ইউনূস স্যার ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি, সেই ঘুরে ফিরে কিন্তু সেই ট্র্যাশ গুলাই বসে আছে, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনূসকে একটা পর্যায়ে যে মেলাইন করবে, একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে। এখনো হয়তো উনি বুঝতে পারছেন না, বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন এদেরকে নিয়ে রাখছেন, বসায় রাখছেন এই লাইবিলিটিস গুলো। তো কথা কিন্তু কেউ শুনতেছে না, আর্মিও শুনতেছে না, সরকারও শুনতেছে না, এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা। তো এখন আপনার কি মনে হচ্ছে, এই যে ধরেন হাসনাতের বক্তব্য বা আসিফের এই বক্তব্য, সবকিছু মিলিয়ে কোনো পরিকল্পিত কোনো কিছু কি আপনার কাছে মনে হয় দাদা? কেউ পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা, মানে পরিকল্পনা করে একটার পর একটা ঘটনা এসে ধরেন অন্য কোনো শেপে যাবে কিনা? ওই যে আমি যে বললাম যে প্রেডিক্ট করা মুশকিল, কারণ এখানে অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ তো কাজ করছে, মানে এখানে ইন্ডিয়া কাজ করছে, এখানে কাজ করছে, এইখানে মিলিটারি ব্যুরোক্রেসি কাজ করছে, এখানে জেনারেল পারপিট্রেটর জেনারেল যারা গণহত্যা গুম খুনের সাথে যুক্ত ছিল
তারা এখানে কাজ করছে, এখানে হাসিনা কাজ করছে, হাসিনার দলের লোকেরা কাজ করছে, তার ফান্ড